স্ট্যাটিক গুরুকুল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি সুদীপ শুরু করব আজকের ক্লাস। যারা সত্যি সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট চাকরির স্বপ্ন দেখছো তাদের জন্য আজ থেকে আমরা শুরু করতে চলেছি কমপ্লিট চ্যাপ্টার ওয়াইজ ফ্রি কোর্স সিরিজ। আজ থেকে শুরু হচ্ছে ভারতীয় সংবিধানের পার্ট 1-এর ক্লাস। আর আমি গ্যারেন্টি দিয়ে বলছি, যদি এই সিরিজের সব ক্লাস একটার পর একটা ফলো করো তাহলে আলাদা করে কোনো বই বা কোচিং সেন্টারের দরকার পড়বে না। আমরা এখানে পড়াবো একদম বেসিক থেকে অ্যাডভান্স কনসেপ্ট, পরীক্ষায় আসা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স আর শর্ট ট্রিক্স প্লাস স্মার্ট নোটস, সব কিছু একদম সহজ ভাষায়। যে স্টুডেন্ট আজ থেকে নিয়ম করে এই ক্লাসগুলো দেখবে সে এখানেই পেয়ে যাবে কমপ্লিট পলিটি প্রিপারেশন ফ্রি অফ কস্টে। কোনো ফিস নেই, কোনো ট্রিক নেই, শুধু তোমাদের সিলেকশনের লক্ষ্যই এই সিরিজ। তাই বলবো একটাও ক্লাস মিস করো না, ভিডিও শেষ পর্যন্ত দেখো, আর নিয়মিত থাকলেই তোমার চাকরির স্বপ্ন বাস্তবে পরিণত হবে। শুরু করব আজকের ভারতীয় সংবিধানের পার্ট 1 দিয়ে। বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ বাংলায়, শেষ পর্যন্ত দেখবে। ভারতীয় সংবিধানের প্রথমে ভূমিকায় কি বলেছে না, প্রথমে সংবিধানের সংজ্ঞা আমাদের জানতে হবে। সংবিধানটা কি? সংবিধান হলো দেশের সর্বোচ্চ মৌলিক আইন, যার ওপর ভিত্তি করে শাসন ব্যবস্থা পরিচালিত হয়। এটা সমস্ত দেশেরই সংবিধান আছে। সর্বোচ্চ মর্যাদা কি না, এটি দেশের সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড। শ্রেণী বিভাগ, এবার সংবিধান দুটো টাইপের হয়, এক হচ্ছে লিখিত সংবিধান, দুই অলিখিত সংবিধান। এখান থেকে প্রশ্ন আসে লিখিত সংবিধান কোন কোন দেশের আছে, আমরা বলবো ভারত ও আমেরিকা। আর অলিখিত সংবিধান পরীক্ষাতে প্রচুরবার এসেছে, কোন দেশের সংবিধান অলিখিত, বিকল্প 4টে অপশনের মধ্যে বেছে নাও। উত্তর হয়ে যাবে ব্রিটেন অর্থাৎ যুক্তরাজ্য। এই দুটো পয়েন্টে ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই এই দুটোকে একটু ভালো করে পড়ে নেবে। ভারতের গৌরব কি না, ভারতীয় সংবিধান বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান। আমরা মনে রাখবো আমাদের দেশ, তোমাদের দেশ ভারতবর্ষ, ভারতের হচ্ছে সব থেকে দীর্ঘতম লিখিত সংবিধান আছে। ক্লিয়ার? নেক্সট, সংবিধান রচনার প্রেক্ষাপট আলোচনা করব। 1934 সালে প্রথম সংবিধান রচনার দাবি জানান সাম্যবাদী নেতা এম.এন. রয়। প্রথম সংবিধান রচনার দাবি জানান কে না, এম.এন. রয়। 1935 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস আনুষ্ঠানিকভাবে এই দাবিটা গ্রহণ করেছিলেন। 1940 সালে ব্রিটিশ সরকার আগস্ট প্রস্তাবের মাধ্যমে এই দাবি স্বীকৃতি পায় এবং 1946 সালে ক্যাবিনেট মিশন পরিকল্পনার অধীনে গণপরিষদ গঠিত হয়। পরীক্ষাতে আসবে ক্যাবিনেট মিশন কত সালে হয়, 1946 সালে, এবং এই ক্যাবিনেট মিশনের দ্বারাই গণপরিষদ গঠিত হয়। পরীক্ষাতে আসে কোন পরিকল্পনার অধীনে গণপরিষদ গঠিত হয়, আমরা উত্তর করে আসব 1946 ক্যাবিনেট মিশন পরিকল্পনা। ক্লিয়ার? নেক্সট, সংবিধানের বিবর্তন, গৃহীত ও কার্যকর জানবো। এই পেজটায় যা যা কোশ্চেন আছে প্রতিটা ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। পরীক্ষাতে আসে ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়, গ্রহণ হয়েছিল, সালটা মনে রাখবো 1949 সালের 26শে নভেম্বর। গ্রহণ হয়েছিল, গৃহীত হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর। এই 26শে নভেম্বর দিনটিকে বর্তমানে সংবিধান দিবস বলা হয়। এই 26শে নভেম্বর দিনটিকে সংবিধান দিবস বলা হয়। এবার এটা হলো গৃহীত। এবার আসছি কার্যকর হয়েছিল কবে, 1950 সালে, পরের বছর 26শে জানুয়ারি। তারিখটা সেম 26, কিন্তু মাসটা আলাদা। দেখো নভেম্বর জানুয়ারি, তাই এটা পরীক্ষায় গুলিয়ে যায়, এটা একটু মনে রাখবে। 1949 সালে 26শে নভেম্বর গৃহীত হয়েছিল, 1950 সালে 26শে জানুয়ারি কার্যকর হয়েছিল। এই দিনটাকেই প্রজাতন্ত্র দিবস হিসাবে পালিত হয়। সংবিধানের বিবর্তন এক নজরে একটু দেখে নিই না, 42তম সংবিধান সংশোধনীকে 1976 সালে ক্ষুদ্র সংবিধান বলা হয়। এখান থেকে প্রশ্ন আসে কোন সংবিধান সংশোধনীকে ক্ষুদ্র সংবিধান বা মিনি কনস্টিটিউশন বলা হয়, সেটা হয়ে যাবে 42তম সংবিধান সংশোধনী 1976। এই বিষয়ে ডিটেলস আমরা আলোচনা করব পরে। নেক্সট, একদম পরপর স্টেপ বাই স্টেপ সাজানো আছে, ভালো করে ক্লাসটা শুধু মন দিয়ে শোনো। কেন বলা হয়েছিল এটাকে, কারণ এর মাধ্যমে সংবিধানে অনেক বড় পরিবর্তন আনা হয়েছিল। কি কি পরিবর্তন সেগুলো আমরা পরপর সব আলোচনা করব। নেক্সট, এবার আসছি গণপরিষদ গঠন। ভিভিআই ইম্পর্টেন্ট,
মনে রাখবো মোট সদস্য ছিল গণপরিষদ গঠনে 389, স্টার দিয়ে রাখলাম, এই জায়গাটা কিন্তু মনে রাখতে হবে। তার মধ্যে 296 জন ব্রিটিশ ভারতের প্রতিনিধিদের জন্য নির্বাচিত হয়েছিল। এটা নির্বাচিত, ব্রিটিশ ভারতের প্রতিনিধিদের জন্য এটা নির্বাচিত ছিল 296 জন, এবং 93 জন দেশীয় রাজ্যসমূহের প্রতিনিধিদের জন্য মনোনীত ছিল। এবার নির্বাচন পদ্ধতি, প্রতি 10 লক্ষ জনসংখ্যা পিছু একটি করে আসন বরাদ্দ ছিল। সাম্প্রদায়িক ভিত্তির ভাগ কি ছিল? এখানে মুসলিম, শিখ এবং সাধারণ সবাই ছিল। নেক্সট গুরুত্বপূর্ণ তথ্য কি দিয়েছে না, মুসলিম লীগ বয়কট করায় প্রথম অধিবেশনে মাত্র 211 জন উপস্থিত ছিল। ক্লিয়ার? মুসলিম লীগ বয়কট করায় প্রথম অধিবেশনে মাত্র 211 জন উপস্থিত ছিল, এটাও পরীক্ষাতে আসে। নেক্সট গণপরিষদের গুরুত্বপূর্ণ অধিবেশন ও ব্যক্তিত্ব জানব। ফার্স্ট 9 ডিসেম্বর 1946 সালে প্রথম অধিবেশন বসেছিল গণপরিষদের। কোথায়? পরীক্ষাতে আসে দিল্লি, নিউ দিল্লির কনস্টিটিউশন হলে। এটা কিন্তু পরীক্ষায় আসে। কোথায় বসেছিল প্রথম অধিবেশন? নিউ দিল্লিতে, 9 ডিসেম্বর 1946 সালে। এই যে অধিবেশন, এই অধিবেশনের দুটো সভাপতি হয়েছিল, এক হচ্ছে অস্থায়ী, দুই স্থায়ী। অস্থায়ী সভাপতি ছিলেন, পরীক্ষাতে আসে, ডক্টর সচিদানন্দ সিনহা, বয়োজ্যেষ্ঠ সদস্য হিসাবে। ইনি বয়স্ক ছিলেন, তাই এনাকে অস্থায়ী হিসাবে সভাপতি করা হয়েছিল প্রথম অধিবেশনে গণপরিষদের। এটা কবে হয়েছিল? এটা 9 ডিসেম্বর 1946 সালে, ঠিক দুদিন পর 11 ডিসেম্বর 1946 সালে স্থায়ীভাবে সভাপতি হয়েছিলেন রাজেন্দ্র প্রসাদ। পরীক্ষাতে আসে গণপরিষদের অধিবেশনের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিল। যদি এই ধরনের প্রশ্ন আসে যে কোনো কিছু বলে দেয়নি যে গণপরিষদের অধিবেশনের সভাপতি কে ছিলেন প্রথম অধিবেশনে, তাহলে রাজেন্দ্র প্রসাদ করে আসবো। যদি অস্থায়ী বলে তাহলে সচিদানন্দ, আর স্থায়ী বলে দিলে তো রাজেন্দ্র প্রসাদ হবেই। ক্লিয়ার? আচ্ছা, এই যে 11 ডিসেম্বর 1946 সালে স্থায়ী সভাপতি হয়েছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এর সহসভাপতি কে ছিল? এর সহসভাপতি ছিল এইচ.সি. মুখার্জি, অর্থাৎ হরেন্দ্র কুমার মুখার্জি। হরেন্দ্র কুমার মুখার্জি। পরীক্ষাতে বেশিরভাগ এইচ.সি. মুখার্জি লেখা থাকে, বা এটা মনে রাখবে হরেন্দ্র কুমার মুখার্জি। ক্লিয়ার? 13 ডিসেম্বর 1946 সালে জওহরলাল নেহেরুর ঐতিহাসিক অবজেক্টিভ রিসলিউশন, অর্থাৎ লক্ষ্য নির্ধারণকারী প্রস্তাব পেশ করেন। পরীক্ষাতে আসে কে অবজেক্টিভ রিসলিউশন পেশ করেছিলেন? উত্তর হয়ে যাবে জওহরলাল নেহেরু। 22 জানুয়ারি 1947 সাল এই প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়, যা আজ আমাদের সংবিধানের প্রস্তাবনা। ক্লিয়ার? নেক্সট কিছু তথ্য এখানে দেওয়া আছে, একটু দেখে নাও। খসড়া কমিটি, ড্রাফটিং কমিটি 1947 সালে 29 আগস্ট গঠিত হয়। পরীক্ষাতে আসে খসড়া কমিটি কবে গঠিত হয়? 1947 সালের 29 আগস্ট। এর চেয়ারম্যান কে ছিলেন? পরীক্ষাতে প্রচুরবার এসেছে, উত্তর হবে ডক্টর বি.আর. আম্বেদকর, যাকে ভারতের সংবিধানের স্থপতি বলা হয়। এটাও পরীক্ষায় আসে, কাকে ভারতের সংবিধানের স্থপতি বলা হয়? উত্তর হয়ে যাবে ডক্টর বি.আর. আম্বেদকর। সময়কালটা কি? সংবিধান তৈরি করতে, যে ভারতীয় যে সংবিধান সেটা তৈরি করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। ভিভিআই ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। কোথাও কোথাও পরীক্ষাতে লেখা থাকে প্রায়, অপশানে হয়তো থাকবে প্রায় 3 বছর। মনে রাখবো প্রায় 3 বছর। সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? সাংবিধানিক উপদেষ্টা ছিলেন বি.এন. রাও, ছিলেন গণপরিষদের প্রধান উপদেষ্টা। মূল পাণ্ডুলিপি কি না, ভারতের মূল যে সংবিধান হাতে লিখেছিলেন ক্যালিওগ্রাফিকে, এটি লিখেছিলেন প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। এই ভারতীয় সংবিধানের মূল সংবিধানটি কিন্তু হাতে লেখা, লিখেছিলেন প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। ভিভিআই ইম্পর্টেন্ট, প্রচুরবার পরীক্ষাতে এসেছে। নেক্সট এবার আমরা জানবো সংবিধানের খসড়া কমিটি, ড্রাফটিং কমিটি গঠন হয় কবে? আলোচনা করে নিয়েছি 29 আগস্ট 1947 সাল। প্রধান দায়িত্ব কি না, সংবিধান মূল কাঠামো বা খসড়া প্রস্তুত করাই ছিল প্রধান দায়িত্ব। চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, তাকে ভারতের সংবিধানের জনক বলা হয়। এবার সদস্যগুলো টোটাল মোট সদস্য ছিল 7 জন। পরীক্ষাতে আসে খসড়া কমিটির সদস্য কতজন ছিল? তখন বলবো 7 জন। আবার পরীক্ষাতে আসে চেয়ারম্যান ছাড়া সদস্য কতজন ছিল? তাহলে হবে 6 জন। আবার বলে চেয়ারম্যান সহ সদস্য কতজন ছিল? তখন হবে 7 জন। মোট সদস্য 7 জন। চেয়ারম্যান কে ছিলেন? নামগুলো মনে রাখতে হবে। চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, এবং বাকি সদস্য এন. গোপালস্বামী আয়েঙ্গার,
আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার বিশিষ্ট আইনবিদ, ডক্টর কে এম মুন্সি বিশিষ্ট আইনবিদ, সৈয়দ মোহাম্মদ শাহেদুল্লাহ, এন মাধব রাও, বি এল মিত্র অসুস্থতার কারণে পদত্যাগ করলে তাকে স্থলাভিষিক্ত হন তিনি। আর টি টি কৃষ্ণমাচারী 1948 সালে ডিপি খৈতানার মৃত্যুর পর তিনি নিযুক্ত হয়েছিলেন। এই যে আমি নামগুলো বললাম, টোটাল 7 জন সদস্য, একটু আই কন্টাক্ট করে রাখবে, চোখ বুলিয়ে রাখবে। এই পোর্শনটা আমি আগে দিতাম, পেজে জায়গা ছিল না, তাই আমি এখানে দিয়েছি। এটা তোমাদের অবশ্যই পড়তে হবে, ভিভিয়া ইম্পর্টেন্ট, যে ভারতীয় সংবিধানে, মূল যে সংবিধান আর বর্তমান সংবিধানে কতগুলো ধারা, কতগুলো অধ্যায় অর্থাৎ পার্টস, কতগুলো তফসিল বা শিডিউল আছে সেগুলো জানতে হবে। মূল সংবিধান অর্থাৎ 1950 সালে ধারা ছিল 395টি, পরীক্ষাতে আসে। অধ্যায় ছিল 22টি অর্থাৎ পার্টস, এবং তফসিল অর্থাৎ শিডিউল ছিল 8টি। বর্তমান সংবিধান 2026 অনুযায়ী মোট 448টি, যার মধ্যে 448টি ধারা, কিন্তু উপধারা সব মিলে প্রায় 470 প্লাস আছে। পার্ট অর্থাৎ অধ্যায় আছে 25টি, তফসিল অর্থাৎ শিডিউল আছে 12টি। ক্লিয়ার? এটাকে একটু চোখের সাথে আই কন্টাক্ট করে একদম মুখস্থ করে নেবে, শুধু দেখলে হবে না, এই পোর্শনটাকে পুরো একদম মুখস্থ করে নেবে। কোনো একদম তটস্থ হয়ে থাকে যেন, জিজ্ঞাসা করার সাথে সাথেই যেন তোমরা অ্যান্সার দিতে পারো। সংবিধান রচনার সময়কাল ও গুরুত্ব জানবো, আমরা আলোচনা করেছি, জাস্ট একটু চোখ বুলিয়ে নেব। মোট সময় কি না, সংবিধান তৈরিতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। প্রায় পরীক্ষাতে এইসব না লিখে লেখা থাকে প্রায় 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, উত্তর হবে প্রায় 3 বছর। এটাকে কিন্তু একটু দেখে রাখবে, 2 বছর 11 মাস 18 দিন অরিজিনাল, আর প্রায় 3 বছর। খসড়া কমিটি মাত্র 6 মাসের কম সময়ের মধ্যে মূল খসড়াটি চূড়ান্ত করেছিল। আর সাংবিধানিক উপদেষ্টাকে বিএন রাও, সাংবিধানিক উপদেষ্টা বিএন রাও এই বিশাল কর্মযজ্ঞে আইনের উপদেষ্টা হিসাবে তিনি কাজ করেছিলেন। এই পয়েন্টটাও কিন্তু ইম্পর্টেন্ট, আমাদের মনে রাখতে হবে। নেক্সট, কেন 26শে জানুয়ারি দিনটিকে বেছে নেওয়া হয়েছিল প্রজাতন্ত্র দিবস হিসাবে? কেন বেছে নেওয়া হয়েছিল না, ঐতিহাসিক প্রেক্ষাপটে 1929 সালে লাহোর অধিবেশন জওহরলাল নেহরুর সভাপতিত্বে পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়। প্রথম স্বাধীনতা দিবস সেই ঘোষণা অনুযায়ী 1930 সালে 26শে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়। প্রথম স্বাধীনতা দিবস পালন হয়েছিল কিন্তু 1930 সালে 26শে জানুয়ারি। স্মৃতিরক্ষার জন্য সেই ঐতিহাসিক দিনটিকে চিরস্মরণীয় করে রাখতে 1950 সালে 26শে জানুয়ারি সংবিধান কার্যকর হয়, এবং এই 26শে জানুয়ারি দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। ক্লিয়ার হয়ে গেছে? নেক্সট, এবার সংবিধানের প্রবর্তন দেখব। 1949 সালের 26শে নভেম্বর সংবিধান কিছু অংশ তৎক্ষণাৎ কার্যকর হয়েছিল। এক, নাগরিকত্ব, নির্বাচন, অস্থায়ী সংসদ, জরুরি কিছু নিয়মাবলী। বাকি সমস্ত অংশ মূল সংবিধানের পূর্ণরূপে কার্যকর হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি থেকে। ক্লিয়ার? নেক্সট, সংবিধান রচনার উদ্দেশ্যে গণপরিষদে 13টি কমিটি তৈরি হয়েছিল, যার মধ্যে প্রধান 8টি কমিটি অর্থাৎ মেজর কমিটি হচ্ছে ফার্স্ট খসড়া কমিটি, ডক্টর বি আর আম্বেদকর। কেন্দ্রীয় শক্তি কমিটি কে করেছিলেন? জওহরলাল নেহরুর নেতৃত্বে। কেন্দ্রীয় সংবিধান কমিটি কে? জওহরলাল নেহরু। এগুলো মনে রাখতে হবে। প্রাদেশিক সংবিধান কমিটি, প্রভিশনাল কনস্টিটিউশন কমিটিকে সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট, মৌলিক অধিকার, সংখ্যালঘু এবং উপজাতি ও বহির্ভূত এলাকা বিষয়ক উপদেষ্টা কমিটির সর্দার বল্লভভাই প্যাটেল। স্টিয়ারিং কমিটি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ সভাপতি। কার্যপ্রণালী বিধি কমিটি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। রাজ্য কমিটি বা স্টেটস কমিটি, রাজ্যগুলির সাথে আলোচনার জন্য জওহরলাল নেহরু সভাপতি। এই 8টা মনে রাখতে হবে। এর পাশাপাশি 5টি গুরুত্বপূর্ণ গৌণ অর্থাৎ উপকমিটি আছে, মাইনর অ্যান্ড সাব কমিটি। মৌলিক অধিকার উপকমিটি জেবি কৃপালিনী। সংখ্যালঘু উপকমিটি এইচ.সি. মুখার্জি অর্থাৎ হরেন্দ্র কুমার মুখার্জি। 3, জাতীয় পতাকা সংক্রান্ত অ্যাডহক কমিটি, রাজেন্দ্র প্রসাদ সভাপতি, ভিভিয়া ইম্পর্টেন্ট। 4, গণপরিষদের কার্যাবলী সংক্রান্ত কমিটি, জি.ভি. মাভালাঙ্কার অর্থাৎ গণেশ বাসুদেব মাভালাঙ্কার। 5 হচ্ছে সুপ্রিম কোর্টের সংক্রান্ত অ্যাডহক কমিটি, এস ভরদাচারী। এই টোটাল 13টি আমাকে মনে রাখতে হবে। এর সভাপতি কারা ছিলেন এগুলো আমাকে মনে রাখতে হবে। ক্লিয়ার? এবার এগুলোকে মনে রাখার কিছু শর্টকাট ট্রিক্স তোমাদের একটু বলে দিই।
জওহরলাল নেহেরু যেগুলোতে আছে, যে কমিটিতে নামে, সেখানে ইউনিয়ন অর্থাৎ কেন্দ্রীয় বা স্টেটস কথাটি আছে, যেমন ইউনিয়ন পাওয়ার্স, ইউনিয়ন কনস্টিটিউশন, স্টেট কমিটি, এগুলোর সভাপতি সব জওহরলাল নেহেরু। সর্দার বল্লভভাই প্যাটেল যে কমিটির নামে প্রভিশনাল অর্থাৎ প্রাদেশিক বা ফান্ডামেন্টাল রাইটস আছে, সেখানে সব সর্দার বল্লভভাই প্যাটেল। এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তিনি যেহেতু গণপরিষদের সভাপতি ছিলেন, তাই সভা পরিচালনা সংক্রান্ত কমিটিগুলি তার অধীনে ছিল, যেমন রুলস অফ প্রসিডিউর অ্যান্ড স্টিয়ারিং কমিটির, এগুলো সভাপতি সব রাজেন্দ্র প্রসাদ। এই ট্রিক্সটা একটু ভালো করে চোখ বুলিয়ে নেবে, এগুলো আশা করছি তোমার মনে রাখতে সুবিধা হবে। ভারতীয় সংবিধানের উৎস, এই পয়েন্টটা একদম মিস করা যাবে না। ভিভিআই ইম্পর্টেন্ট, হোল টু দি পাওয়ার এন ডট 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 ইনফাইনাইট, এগুলো তোমাকে পড়ে পড়ে বারবার মুখস্থ করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। ভারতীয় সংবিধানকে অনেক সময় ধারের ঝুলি বা এ ব্যাগ অফ বরোয়িংস বলা হয়। কে বলেছিলেন? ডক্টর বি আর আম্বেদকর। ভারতীয় সংবিধানকে এ ব্যাগ অফ বরোয়িংস বলেছিলেন ডক্টর বি আর আম্বেদকর। কে বলেছিলেন? ডক্টর বি আর আম্বেদকর বলেছিলেন। এটা মনে রাখবো, কারণ এটি বিশ্বের বিভিন্ন দেশের সংবিধান পর্যালোচনা করে তৈরি করা হয়েছে। মানে বিভিন্ন দেশের সংবিধান থেকে কিছু কিছু পার্ট এখানে নেওয়া হয়েছে। যেমন ফার্স্ট, ভারত শাসন আইন 1935, গভর্নমেন্ট অফ অ্যাক্ট 1935 ইম্পর্টেন্ট, কারণ আমাদের ভারতীয় সংবিধানের প্রায় 60% অংশ এখান থেকেই নেওয়া হয়েছে। কি কি নেওয়া হয়েছে ভারত শাসন আইন থেকে? না, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ফেডারেল স্কিম, 2 রাজ্যপালের পদ অর্থাৎ অফিস অফ গভর্নর, 3 জনসেবা আয়োগ অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন, জরুরি অবস্থান সংক্রান্ত প্রশাসনিক কাঠামো, এগুলো কিন্তু ভারত শাসন আইন থেকে নেওয়া হয়েছে। মেন এইখানে ইম্পর্টেন্ট, এই যে ভারতীয় সংবিধানকে এ ব্যাগ অফ বরোয়িংস বলা হয়, এই পয়েন্টটা কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে, এবং এটা বলেছিলেন কে? ডক্টর বি আর আম্বেদকর। ব্রিটিশ সংবিধান, ইউনাইটেড কিংডম, এখান থেকে কি নেওয়া হয়েছে? নেওয়া হয়েছে সংসদীয় শাসন ব্যবস্থা, পার্লামেন্টারি গভর্নমেন্ট। আইনের শাসন, রুল অফ ল। একক নাগরিকত্ব, ভিভিআই ইম্পর্টেন্ট, একক নাগরিকত্বের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ব্রিটিশ সংবিধান থেকে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, ক্যাবিনেট ব্যবস্থা, এই সব পয়েন্টগুলোই মুখস্থ করতে হবে, একটাও ছাড়া যাবে না। গট ইট? নেক্সট, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএ থেকে মৌলিক অধিকার, ভিভিআই ইম্পর্টেন্ট। প্রস্তাবনা, প্রিএমবেল, ভিভিআই ইম্পর্টেন্ট। মৌলিক অধিকার মানে ফান্ডামেন্টাল রাইটস। কতগুলো মৌলিক অধিকার আছে আমাদের? কতগুলো মৌলিক অধিকার আছে আমাদের? মূল সংবিধানে 7টি। মূল সংবিধানে যদি বলা হয়, মূল সংবিধানে 7টি মৌলিক অধিকার। বর্তমানে 6টি আছে, ডিটেলস আমরা আলোচনা করব। আর কি নেওয়া হয়েছে? বিচার বিভাগের স্বাধীনতা নেওয়া হয়েছে, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশারি। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারকদের অপসারণ পদ্ধতি নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। উপরাষ্ট্রপতির পদটাও নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এগুলো সবই আমাদের মুখস্থ করতে হবে, বারবার পড়লেই এগুলো মুখস্থ হয়ে যাবে, কোনো ট্রিক্স নেই, বারবার পড়তে হবে। আয়ারল্যান্ড, ভিভিআই ইম্পর্টেন্ট। আয়ারল্যান্ড থেকে কি নেওয়া হয়েছে? রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি, ভিভিআই ইম্পর্টেন্ট। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। রাজ্যসভার সদস্যদের মনোনয়নপত্র, এটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। এই তিনটেও ইম্পর্টেন্ট। কানাডা থেকে কি নেওয়া হয়েছে? শক্তিশালী কেন্দ্র সহ যুক্তরাষ্ট্রের ব্যবস্থা, অবশিষ্ট ক্ষমতা কেন্দ্রের হাতে ন্যস্ত থাকা এবং রাজ্যপালের নিয়োগ পদ্ধতি, এগুলো কিন্তু কানাডা থেকে নেওয়া হয়েছে। নেক্সট, অস্ট্রেলিয়া থেকে কি নেওয়া হয়েছে? যুগ্ম তালিকা নেওয়া হয়েছে, কনকারেন্ট লিস্ট। এই যুগ্ম তালিকায় কি আছে? যুগ্ম তালিকায় আমাদের শিক্ষা আছে, এডুকেশন। সংসদীয় উভয় কক্ষের যৌথ অধিবেশন, বাণিজ্য ও ব্যবসার স্বাধীনতা, এগুলো সবই কিন্তু অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ ইউএসএসআর বা রাশিয়া থেকে কি নেওয়া হয়েছে? মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটিস নেওয়া হয়েছে। বর্তমানে আমাদের কতগুলো মৌলিক কর্তব্য আছে? বর্তমানে আছে আমাদের 11টা মৌলিক কর্তব্য। মূল সংবিধানে কতগুলো ছিল? মূল সংবিধানে যদি বলা হয়, মূল সংবিধানে 10টা ছিল। প্রস্তাবনায় সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়ের আদর্শ, এই সোভিয়েত ইউনিয়ন থেকে অর্থাৎ রাশিয়া থেকে নেওয়া হয়েছে। নেক্সট চলে যাব, জার্মানি থেকে কি নেওয়া হয়েছে? জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার স্থগিত রাখা। আরেকটা পয়েন্ট, এটা বোল্ড করতে ভুলে গেছি, দক্ষিণ আফ্রিকা থেকে কি নেওয়া হয়েছে? ভিভিআই ইম্পর্টেন্ট।
সংবিধান সংশোধন পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ। আর্টিকেল 368-তে সংবিধান সংশোধন পদ্ধতি আছে, যেটা নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে। রাজ্যসভার সদস্যদের নির্বাচন, এটাও দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। জরুরি অবস্থা কোথা থেকে নেওয়া হয়েছে? জার্মানি থেকে। আমাদের টোটাল 3টে জরুরি অবস্থা আছে। 352, আর্টিকেল 352, আর্টিকেল 356, আর্টিকেল 360, টোটাল 3টে আছে আমাদের এমার্জেন্সি। 352 কি? জাতীয় জরুরি অবস্থা, মনে রাখবো জাতীয় জরুরি অবস্থা। 356 রাষ্ট্রীয় অর্থাৎ রাষ্ট্রপতি শাসন যেটা, এবং 360 আর্থিক জরুরি অবস্থা। এগুলো সবই আমি ডিটেলস আলোচনা করব, তাও এখানে একটু তোমাদের একটু জানিয়ে দিলাম। ফ্রান্স থেকে নেওয়া হয়েছে প্রজাতন্ত্র, নেওয়া হয়েছে পাবলিক রিপাবলিক। প্রস্তাবনায় স্বাধীনতা, সাম্য ও সৌভ্রাতৃত্বের আদর্শ, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি, এগুলো নেওয়া হয়েছে। ভিভিআই ইম্পর্টেন্ট, একটাও মিস করা যাবে না, বারবার বলছি এগুলো একটাও মিস করবে না। এই টপিকটা কিন্তু এমন কোনো পরীক্ষা নেই যেখানে এই টপিক থেকে প্রশ্ন আসেনি। নেক্সট, জাপান থেকে নেওয়া হয়েছে আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি। এই ছিল গুরুত্বপূর্ণ কিছু সংবিধানের উৎস, যেগুলো কোন দেশ থেকে কি নেওয়া হয়েছে, এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। এই টপিকটা কিন্তু ভিভিআই ইম্পর্টেন্ট। ক্লিয়ার হয়েছে? এই ছিল আজকের ক্লাস। ফার্স্ট ক্লাসে আমরা এগুলো আলোচনা করলাম। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য। নেক্সট পার্টের জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, আর জয়েন হয়ে যাও টেলিগ্রাম গ্রুপ, স্ট্যাটিক গ্রুপগুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ফ্রি পিডিএফের জন্য। লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে। পরপর করাবো আমি। পলিটি আগে শেষ করব, তারপর শুরু করব হিস্ট্রি, জিওগ্রাফি, সমস্ত সাবজেক্ট জিকের আমরা করাবো। ম্যাথস, রিজনিং সমস্ত কিছুটাই হবে। শুধু তোমরা একটু ক্লাসগুলোকে শেয়ার করো। দেখো এই ক্লাসগুলো কতটা তোমাদের হেল্প করে। হ্যাঁ, এই প্রসেসটা লেন্দি, এটা আজকে বললে আমি কালকে সমস্ত কিছুটা কমপ্লিট করে দিতে পারবো না। এটা করতে টাইম লাগবে, যেহেতু সামনে ভোট আছে, তাই এই ক্লাসটা তোমরা অনেক সময় পাবে পরীক্ষাকে। যদি নতুন পুলিশের রিক্রুটমেন্ট আসবে বলেছে, তোমরা এই 26 সালটাকে টার্গেট করো। 6 মাস স্ট্যাটিক গুরুকুলের পেছনে একটু সময় দিয়ে দেখো তোমরা কোথা থেকে কোথায় চলে যাবে, এটুকু আমি বলতে পারি। এই ক্লাসগুলো দেখো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এই ক্লাসের পিডিএফটা তোমরা নিয়ে নাও, পিডিএফটা নিয়ে পড়াশোনা স্টার্ট করে দাও। ভিডিওটা দেখে নাও, তারপর পিডিএফটা নিয়ে নাও। টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, ওখানে এই ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে। তাহলে দেখা হবে পরবর্তী ক্লাসে। নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের পড়াশোনাকে চালিয়ে যাও। জয় হিন্দ, বন্দে মাতরম।